নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে। সংখ্যা গরিষ্ঠতার জোরে লোকসভায় পাশ হয়ে গেল এক দেশ এক ভোট বিল। বিরোধীদের আপত্তির মাঝেই মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত বিল পেশ করল কেন্দ্র। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধান সংক্রান্ত বিলটি পেশ করেছেন সংসদের নিম্নকক্ষে। ই ভোটিং এর বিলটির সপক্ষে ভোট পড়েছে 269টি, বিপক্ষে 198টি। পাশাপাশি ধ্বনি ভোটও হয়েছে লোকসভায়, সেখানেও পাশ হয়ে গিয়েছে বিলটি। যদিও এক দেশ এক ভোট বিল জেপিসিতে পাঠানোর পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ধারিত সময় মেনে মঙ্গলবার দুপুর 12টায় সংসদে এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এরপর আলোচনা পর্বে বিলের বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। বিল পেশ হতেই বিরোধীদের হৈ হট্টগোল শুরু হয়ে যায় লোকসভায়। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দলগুলিও এই বিলের বিরোধিতা করে। বিরোধী সাংসদদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোতেই আঘাত হানবে। এর মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলগুলির। কড়া সুরে বিলটির বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। বিলটি লোকসভায় পেশ হওয়ার পর বিলের বিরোধিতায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি। তিনি বলেছেন, এই পদ্ধতি গণতন্ত্রের মূল ভাবনার পরিপন্থী। এরপর বক্তব্য রাখতে উঠে এই বিলের বিরুদ্ধে বিজেপিকেই নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কড়া সুরে তিনি বলেন, দেশ নয়, এই বিলের আসল উদ্দেশ্য এই ব্যক্তির স্বার্থ রক্ষা। নিজেদের ফায়দা খুঁজতে অন্যায়ভাবে এই বিল আনা হচ্ছে। বিলটিকে সংবিধানের মূল কাঠামোর বিরোধী বলে অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপত্তি জানিয়েছেন মিম সাংসদ আসাউদ্দিন ওয়াইসিও। বিজেপির এবারে জোট সরকারে অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল টিডিপি। চন্দ্রবাবু নাইডু টিডিপি মঙ্গলবার এই বিলে সমর্থন জানিয়েছেন। শিবসেনা শিবিরও বিলের সম্মতি জানিয়েছে। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল মঙ্গলবার পেশ করা হয়েছে। সংবিধান 129তম সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন বিল। এই বিল সংবিধানের পরিপন্থী বলে মনে করছেন বিরোধীরা। এদিকে বিল পেশের আগেই এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার দাবি, এক দেশ এক নির্বাচন সরাসরি গণতন্ত্রের উপর আঘাত, গণতন্ত্রের বৈচিত্র্যকে নষ্ট করা। রীতিমতো হুঁশিয়ারি সুরে পোস্ট করে অভিষেকের দাবি, তবে বাংলাও চুপ করে বসে থাকবে না, এর বিরুদ্ধে লড়াই চলবে। এই এক দেশ এক ভোটের পক্ষে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছে, এর ফলে নির্বাচন করার বিপুল খরচে হ্রাস টানা যাবে। যেমন সরকারের খরচ কমবে, তেমনি রাজনৈতিক দলগুলিরও খরচ কমবে। বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্প থমকে যায়। একসঙ্গে ভোট হলে তাও কমে যাবে। ভোট কর্মী এবং নিরাপত্তা রক্ষীদেরও খাটুনিও কমবে। হাই নিউজ নেটওয়ার্ক। মেলেনি পুলিশের অনুমতি, ধর্মতলায় ধর্নায় বসতেছে এবার হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসকেরা। শুনানি কবে? ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসতেছে পুলিশের অনুমতি না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চিকিৎসকদের সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। মঙ্গলবার হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চায় তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চিকিৎসকদের মামলা করার অনুমতি দিয়েছেন। বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডের আবহে আবার পথে নেমে প্রতিবাদের কর্মসূচি নেন চিকিৎসকেরা। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত, যার বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের অংশ হিসেবে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধর্নার কর্মসূচি নেয় চিকিৎসকদের 5 সংগঠন নিয়ে তৈরি মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। ধর্মতলায় ধর্নায় বসতে চেয়ে রবিবার কলকাতা পুলিশ কমিশনারকে একটি ইমেল করেন চিকিৎসকরা। তাদের মূলত দুটি দাবি ছিল। সিবিআইকে দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা করতে হবে। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার ক্ষেত্রে সিবিআইকে বাধা দেওয়া চলবে না। কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো ইমেলে তারা জানায়, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে 17 থেকে 26শে ডিসেম্বর অস্থায়ী মঞ্চ গড়ে ধর্ণা দিতে চায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মূলত এই প্রতিবাদ কর্মসূচি করতে চাইছেন সদস্যরা। সংগঠনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই শান্তিপূর্ণ অবস্থানের কারণে সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না।
নিরাপত্তাও বিঘ্নিত হবে না। তবে সোমবার কলকাতা পুলিশের তরফে চিকিৎসক সংগঠনকে জানানো হয়, সঙ্গত কারণে ধর্মতলায় ধর্ণা করার অনুমতি দেওয়া সম্ভব নয়। ডোরিনা ক্রসিংয়ের মতন জায়গায় এই কর্মসূচির জেরে যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে লালবাজার। তাদের তরফে চিকিৎসক সংগঠনকে জানানো হয়, প্রাক বর্ষবরণ এবং বড়দিনের কারণে ধর্মতলায় প্রচুর ভিড় হয়। এহেন পরিস্থিতিতে ধর্মতলার মতন ব্যস্ত জায়গায় কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপরেই ধর্নার অনুমতি চেয়ে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেন চিকিৎসকেরা। মঙ্গলবার আদালতে আবেদন করেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ থেকে ভারতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি জানিয়েছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আওয়াজ তোলায় ইউনূস প্রশাসনের চক্ষুশূল হয়েছে চিন্ময় কৃষ্ণ। একের পর এক বড় সমাবেশ করায় চিন্ময় কৃষ্ণকে ভয় পেয়েছে প্রশাসন। কোনো অপরাধ করেননি সন্ন্যাসী, ভয় পেয়ে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বলে কিছুই নেই বাংলাদেশে, দুটি সমান্তরাল প্রশাসন চলছে। চট্টগ্রাম আদালতে শারীরিক নিগ্রহ করা হয়েছে। আমি মুক্তিযোদ্ধা, লড়াই চালিয়ে যাব। ২রা জানুয়ারি আবারও চিন্ময় কৃষ্ণর হয়ে চট্টগ্রাম আদালতে সওয়াল করব। মৃত্যু তো একদিন হবেই। চিকিৎসার জন্য ভারতে এসে বাংলাদেশি আইনজীবী রবীন্দ্র ঘোষ নির্ভীক তার কথা জানালেন। বাংলাদেশের নাগরিকদের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে এবার পোস্ট অফিসের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। তারকনাথ সেন নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার বসিরহাট থেকে পাকড়াও করা হয়েছে। অভিযোগ উঠছে, বাংলাদেশের নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র, জাল পাসপোর্ট নথি তৈরি করে দিত একটি চক্র, আর সেই চক্রের মধ্যে জড়িত ছিল এই তারকনাথ। ভুয়ো পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য মাথা পিছু নেওয়া হতো ২ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এর আগে গ্রেফতার করা হয়েছে সমরেশ বিশ্বাস, দীপক মণ্ডল নামে আরও ২ ব্যক্তিকে। এই জাল পাসপোর্ট বানানোর কাজে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে লালবাজার থানার পুলিশ। বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবিতে অ্যাপোলো হাসপাতালের সামনে বিক্ষোভ স্যালুট তিরঙ্গার সদস্যদের। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি, বাংলাদেশ থেকে যারা ভারতে স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন তাদেরকে সেই ব্যবস্থা দেওয়া হবে না। এই দাবি নিয়েই তারা অ্যাপোলো হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন স্যালুট তিরঙ্গার সংগঠনের কর্মী সদস্যরা। তাদের কথায় বাংলাদেশিরা ভারতীয় পতাকার অবমাননা করেছে। যতদিন না পর্যন্ত বাংলাদেশ থেকে ক্ষমা চাওয়া হবে, তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন। পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙল সোনারপুর প্রশাসন। হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের। নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছে আদালত। ভারতের জলাভূমিগুলির মধ্যে অন্যতম হল কলকাতার এই জলাভূমি। এই জলাভূমিতে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে, জমি মাফিয়াদের দাপটের জন্যই জলাভূমিগুলি ভরাট হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার এই অভিযান চালানো হয়। খেয়াদা ২ নম্বর এলাকায় যে সমস্ত জলাভূমিগুলি ভরাট করা হচ্ছিল সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে, এবং তৈরি হয়ে যাওয়া বিল্ডিংগুলিও ইতিমধ্যেই ভাঙা শুরু হয়েছে। আবারও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। যাদের পাকা বাড়ি নেই, ভেঙে পড়েছে বাড়ির চাল, তাদের আবাস যোজনার বাড়ি পাওয়ার কথা, কিন্তু আবাসের তালিকায় দেখা যাচ্ছে ধনী ব্যক্তিদের নাম। হাসনাবাদ পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের ঘটনা। অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে সরেজমিনে খতিয়ে দেখেন সরকারি আধিকারিকেরা। এরপরই বাদে বিবাদ, কারণ সেখানকার তৃণমূলের যুব সভাপতির অনুগামীরা তালিকায় কাদের নাম রয়েছে সেগুলি দেখাতেই স্থানীয় তৃণমূলের মেম্বার মালেক গাজীর সঙ্গে তাদের ঝামেলা বেঁধে যায়। দুপক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট। অভিযোগ, যুব সভাপতির অনুপস্থিতিতে মারধর করা হয় তার স্ত্রীকেও। ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। ছেলে নিয়ে শুয়েছিল, আমার
আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তারপর দেখি খুব আওয়াজ। আমি আমাদের বাড়ির উঠোনের এখানে এসেছি, ওই যে ওই উঠোনের ওখানে দাঁড়িয়ে আছি, আর দুজন পুরুষ মানুষ সবাই আমার উপরে হামলে এসে 3-4টে ঘুষি মেরেছে আমার মাথায়, নাকে, সব ওই রকম যে যার মতো ঘুষি মেরেছে। আমি ওখানে অজ্ঞানে পড়ে গিয়েছি, আমার নাক দিয়ে রক্ত পার হয়েছে, আমার মাথায় সবাই। কারা এসেছিল এখানে ইনকোয়ারি করতে, কিসের জন্য এসেছিল? যে এসেছিল আমি একজনের নাম তো বলতে পারবো, তার নাম হচ্ছে টুম্পা। আর যে এসেছিল তার নাম শাহিদুল্লাহর ছেলে, তার নামটাই বলতে পারছি না, তার নাম কি, তার নাম হচ্ছে শাহিদুল্লাহ, হাসিবুল নাকি। সে ছেলে হয়তো এখন 18 বছর বয়স হয়নি, সে এসে আমার মেরেছে। কি নাম তোমার? আজকাল যে কোনো জিনিসই একটু বেশি ভাইরাল হয়ে যায়, বলা ভালো ভাইরাল করা হয়। প্রকাশ্যে কালীঘাট মেট্রো স্টেশনে চুমুকে বিতর্কের শিকার এক যুগল। ঠিক কি ঘটেছিল দেখুন। বছর কয়েক আগে কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে লেখা ছিল মেট্রো স্টেশন এবং ট্রেনের মধ্যে দূরত্ব বিধি বজায় রাখতে হবে, আলিঙ্গন করা, চুম্বন করা, হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে হবে। তবে সেটা ছিল কোভিড কাল। তখন এমন নির্দেশিকা শুধু মেট্রো রেলই নয়, অনেক পাবলিক প্লেসেই ছিল। কিন্তু এখন তো কোভিড কালের কোনো বিধি আর নেই, তাই মেট্রো স্টেশনে লোকে লোকারণ্য থাকলেও মাস্ক বা দূরত্বের কথা মাথায় থাকে না। তবে এবার মেট্রো স্টেশনের একটি ঘটনা বেশ ভাইরাল। এতদিন দিল্লি মেট্রো স্টেশনের বিভিন্ন কর্মকাণ্ড ভাইরাল হয়েছে, কিন্তু সম্প্রতি এক যুগলের যে ভিডিও ভাইরাল হয়েছে তা কলকাতার মেট্রো স্টেশনেই। কালীঘাট মেট্রো স্টেশনের পিলারের পাশে দাঁড়িয়ে এক যুগলের চুম্বনের ভিডিও, যার সত্যতা যাচাই করেনি হাই নিউজ। এতদিনে মোটামুটি সকলেই জেনে গিয়েছেন, আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। মেট্রো স্টেশনে চুমু খাওয়া কি ঠিক নাকি ঠিক না? পাবলিক প্লেসে এমন ঘনিষ্ঠতা কি ন্যায়সঙ্গত নাকি দৃষ্টি দূষণ? এইসব প্রশ্নে এখন দ্বিধা বিভক্ত সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন দুনিয়ার অনেকেই নিজেদের মতামত জানাচ্ছেন সমাজ মাধ্যমে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে প্রকাশ্যে চুমু খেয়ে ঠিক কাজ করেনি যুগল, তাদের নীতি পুলিশ বলে কটাক্ষ করে নেটিজেনদের আরেক দল আবার বলেছেন চুমু খাওয়া কি অন্যায়? সেই সঙ্গে এও প্রশ্ন উঠছে, কারোর অনুমতি ছাড়া কিভাবে ভিডিও করা যায়? সমাজ মাধ্যমে ভাইরাল করা তা কি ন্যায়সঙ্গত? ভাইরাল এই ভিডিওটি অনেকেই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন, আর তাতেই নানা রকম প্রতিক্রিয়া এসেছে। যেমন কেউ লিখেছেন, রাস্তাঘাটে কেউ মারপিট করলে তো থামাতে যান না, নিজেদের মধ্যে ব্যাপার বলে এড়িয়ে যান, তাহলে ভালোবাসা দেখালেই ক্ষতি। কোনো নেটিজেন আবার লিখেছেন, এরা রাস্তাঘাটে যে কাজ করছে তাতে পুলিশ কোনো কেস না দিয়েই 50 ঘা লাঠির বাড়ি দিতে পারত। যদিও এমন মন্তব্যের বিরোধিতাও করেছেন বহু মানুষ। ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি লিখেছেন, বেশ করেছে, চুমু খেয়েছে, ঘুষ খায়নি তো আপনাদের মতো, গেট এ লাইফ ম্যান। উল্লেখ্য, যারা মনে করছেন প্রকাশ্যে আলিঙ্গন বা চুম্বন করা অপরাধ, তাদের মনে রাখতে হবে অনুমতি ছাড়া অন্যের ভিডিও বা ছবি তোলা এবং সমাজ মাধ্যমে তা ভাইরাল করা সাইবার আইন অনুযায়ী অপরাধ। ভারতীয় ন্যায় সংহিতায় বা পুরনো ইন্ডিয়ান পেনাল কোডে কোথাও প্রকাশ্যে আলিঙ্গন বা চুম্বন অপরাধ বলে গণ্য হয় না। প্রকাশ্যে গালাগাল বা রাস্তার ধারে প্রকাশ্যে প্রস্রাব করা দেখলেও যারা চুপ করে থাকেন, তাদের কি অধিকার প্রকাশ্যে চুম্বনের বিরোধিতা করার? প্রশ্নটা ভাসছে নেট দুনিয়ার পাতায় পাতায়। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্ব ঢাকা পড়বে বরফের চাদরে, ফিরবে কি তুষার যুগ? পোলার ভর্টেক্স নিয়ে কেন চিন্তায় বিজ্ঞানীরা? 2019 সালের জানুয়ারির শেষ, তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা। তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছিল 22 জনের। আমেরিকার বহু প্রদেশ বরফের চাদরে ঢাকা পড়েছিল। ডাকোটা, মিনেসোটা, ইলিনয়, আইওয়া, ইন্ডিয়ানা, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, উইসকনসিন, নিউ ইয়র্ক এবং পেনসিলভ্যানিয়ায় তাপমাত্রা নেমেছিল হিমাঙ্কের অনেক নিচে। এমনকি উষ্ণ টেক্সাসেও ঠান্ডা হাওয়া বইছিল হু হু করে। এরপর 2023 সালের ফেব্রুয়ারি আমেরিকায় সতর্কতা জারি করে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন। সতর্কতা ছিল সুমেরুর উচ্চ বায়ুমণ্ডলীয় তাপমাত্রায় হঠাৎ বদল নিয়ে। এর নেপথ্যে রয়েছে পোলার ভর্টেক্স, বাংলায় যাকে বলে মেরু ঘূর্ণাবর্ত। এটি দুই মেরুকে ঘিরে থাকা বিস্তীর্ণ অঞ্চলের নিম্নচাপ এবং ঠান্ডা হাওয়া। এটি গ্রীষ্মে দুর্বল এবং শীতে শক্তিশালী হয়।
সুমেরুর হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দক্ষিণমুখী হওয়ার ফলেই এই বিপজ্জনক পোলার ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। ভর্টেক্স শব্দের অর্থ ঘড়ির কাঁটার বিপরীতমুখী বায়ুপ্রবাহ, যা মেরু অঞ্চলে ঠান্ডা হাওয়া চলাচল বজায় রাখতে সাহায্য করে। উত্তর গোলার্ধে শীতের সময় মেরু আবর্ত আরও প্রসারিত হয় এবং দক্ষিণের দিকে দ্রুত গতিতে ঠান্ডা হাওয়ার স্রোত পাঠায়। শীতে এমনটা প্রায় রোজ হতে থাকলে আমেরিকায় মেরু বাতাসের প্রকোপ বাড়ে। 2019 সালের আগে 2014 সালের জানুয়ারিতে পোলার ভর্টেক্সের প্রকোপ দেখা গিয়েছিল আমেরিকায়। তবে তার আগে 1977, 1982, 1985 এবং 1989 সালেও এমন হিম শীতল সময়ের সাক্ষী থেকেছে আমেরিকা। তবে খুব শীঘ্রই শেষ হয় না মেরু ঘূর্ণাবর্তের খেল। যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে গিয়েছিল, আচমকাই সেসব জায়গায় তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। শীতের কামড় যেতে না যেতেই গরম পড়ে। এর মধ্যে উত্তর পূর্ব আমেরিকার আটলান্টিক উপকূলের রাজ্যগুলিতে পোলার ভর্টেক্সের প্রকোপ বেশি। এই পোলার ভর্টেক্সের প্রকোপ নাকি এবার আরও ঘন ঘন টের পাওয়া যাবে। আর এভাবে চলতে থাকলে তাহলে ভবিষ্যতে আবার তুষার যুগ ফিরতে পারে পৃথিবীর বুকে। বরফে ঢেকে যেতে পারে পৃথিবী, শেষ হতে পারে মনুষ্য প্রজাতি, তেমনটাই আশঙ্কা করছেন অনেকে। আবহবিদরা অবশ্য এর জন্য কাঠগড়ায় তুলেছেন বিশ্ব উষ্ণায়নকে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পোলার ভর্টেক্সের প্রকোপ বৃদ্ধি পাওয়ার অর্থ এমনটা মোটেও নয় যে পৃথিবী শীতল হচ্ছে। প্রকৃতপক্ষে এটি গ্রহের উষ্ণতা বৃদ্ধি করছে, যা ঠান্ডার তারতম্যে ব্যাঘাত ঘটাচ্ছে। একই সঙ্গে মেরুবায়ুকে স্থানচ্যুত করছে। দিনের পর দিন গরম বাড়ছে পৃথিবীতে। মেক্সিকান গরম হাওয়ার স্রোত কানাডিয়ান শীতল স্রোতের সঙ্গে মিলিত হয়ে উত্তর দক্ষিণ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি, পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, মেইনের মতন রাজ্যগুলিতে প্রবল তুষারপাত ঘটাচ্ছে। সেই সঙ্গে উত্তর মেরুর ঠান্ডা বাতাসও ধেয়ে আসছে আমেরিকার ওই অংশগুলিতে। মেরু ঘূর্ণাবর্ত একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু গরম বৃদ্ধি পাওয়ায় গরম হাওয়ার স্রোতের কারণে তা নিচের দিকে নেমে আমেরিকা, কানাডা এবং ইউরোপের দিকে এগিয়ে আসছে। আর সেই কারণেই অনেকে মনে করছেন উষ্ণায়নের কারণে তাপমাত্রার তারতম্যে ব্যাঘাত ঘটলে মেরু ঘূর্ণাবর্তের প্রকোপ বাড়বে। ধীরে ধীরে আমেরিকা এবং ইউরোপ ছাড়িয়ে তা আরও এগিয়ে আসবে এবং একসময় আবার তুষারে ঢাকা পড়বে সারা পৃথিবী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।